আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা নিয়ে একটু আসবেন, নাহলে একটু বাঁচাইতে আসবেন। র্যাবের অভিযানে রাজধানীতে নিজ বাসা থেকে চিত্রনায়িকা পরিমণি আটক, এলএসডি সহ বিপুল মাদক জব্দ। রাজ মাল্টিমিডিয়ার মালিক নজরুলকে 2 সহযোগী সহ বনানী থেকে আটক। করোনায় আরও 241 জনের মৃত্যু, দেশ জুড়ে টিকা দেওয়ার প্রস্তুতি। কুমিল্লায় সিলিন্ডারে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বিক্রির অভিযোগ, চাহিদা বাড়ায় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। করোনায় সীমান্ত এলাকা টার্গেট করে বেড়েছে মানব পাচার। ভারতে প্রায় 10,000 বাংলাদেশি নারীর বন্দি জীবন, পাচারকারীদের অর্ধশত সেফ হোমের সন্ধান। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চিত্রনায়িকা পরিমণিকে নিজ বাসা থেকে আটক করেছে র্যাব। এ সময় এলএসডি, আইস সহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় তার বাসা থেকে। আটক করা হয় তার 2 সহযোগীকেও। বুধবার বিকেল 4টায় রাজধানীর বনানীতে তার বাসায় প্রবেশ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। র্যাব বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়। বুধবার রাত 8টার দিকে রাজধানীর বনানীতে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান শেষে তাকে আটক করে র্যাব। আটক করা হয় তার 2 সহযোগীকেও। পরিমণি সহ তাদের নিয়ে যাওয়া হয় র্যাব সদর দপ্তরে। অভিযানে তার বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইস। এর আগে বিকেল 4টায় 5 তলার ওই বাড়ির নিচতলায় র্যাব সদস্যরা অবস্থান নেন। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা নিয়ে একটু আসবেন। বুধবার বিকেলে চিত্রনায়িকা পরিমণি নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে দাবি করেন, দিন দুপুরে কে বা কারা তার বনানীর বাসায় আক্রমণ চালিয়েছে। সহায়তা চান পুলিশের। র্যাব সদস্যরা বাড়ির ফটকে যাওয়ার পরপরই বিকেল 4টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন পরিমণি। ভয় পাচ্ছেন বলেও জানান তিনি। প্রায় 1 ঘন্টা পর র্যাব সদস্যরা ঘরে ঢোকার পর তার লাইভ বন্ধ হয়ে যায়। এদিকে র্যাব জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেফতারের ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরিমণির বাসায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান। এর আগে গেল 8 জুন রাতে পরিমণি অভিযোগ করেন, ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন। 13 জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও 4 জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন। সেদিনই নাসির ও তুহিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসির জামিনে থাকলেও তুহিন কারাগারে আছেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজ মাল্টিমিডিয়ার মালিক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে বনানীর বাসা থেকে 2 সহযোগী সহ আটক করেছে র্যাব। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণির বাসায় অভিযানের পরই বুধবার রাত 8:30টায় অভিযানে যায় র্যাব। 2 ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে বাসা থেকে ইয়াবা, মদ, সীসা সহ বিকৃত যৌনাচারের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ম্যানেজার ও সহযোগী সহ আটক করা হয় নজরুল ইসলাম রাজকে। নেওয়া হয় র্যাব হেফাজতে। প্রযোজক রাজের হাত ধরেই চলচ্চিত্র জগতে পা রাখেন পরিমণি। তার প্রথম সিনেমার প্রযোজক ছিলেন নজরুল ইসলাম রাজ। তবে অভিযানের বিষয়ে র্যাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অস্ত্র ও মাদক সহ এবার মডেল পিয়াসা ও মৌয়ের 2 সহযোগীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কোটি টাকা মূল্যের 5টি গাড়ি ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ তাদের আটক করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আটক হওয়া 2 জন উচ্চবিত্তদের চাহিদা অনুযায়ী মডেল জোগাড় করে মধ্যরাতে ডিজে পার্টির আয়োজন করত। মিশু হাসান ও জিসান নামে সংঘবদ্ধ দলের 2 সদস্যের মূল কাজই ছিল উচ্চবিত্ত শ্রেণীর চাহিদা অনুযায়ী মডেল ও অভিনেত্রী জোগাড় করা। তারপর রাজধানীর নামি দামি হোটেলে বসত 15 থেকে 20 জন নিয়ে ডিজে পার্টি। এমনকি আমেরিকা, ইউরোপ ও দুবাইয়েও পার্টির আয়োজন করত তারা, যেখানে আবার মডেলদের সঙ্গে গোপনে অন্তরঙ্গ ছবি তুলে রাখত মিশু ও জিসান। পরবর্তীতে সেই ছবি দিয়ে উচ্চবিত্তদের পুনরায় ব্ল্যাকমেইল করে তারা হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। বুধবার সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এই সংঘবদ্ধ দলের 2 সদস্য মিশু ও জিসানকে আটক করেছে তারা। অবৈধ উপায়ে তারা আয় করেছে কোটি কোটি টাকা। আটকের সময় তাদের কাছ থেকে 2টি রেঞ্জ রোভার, ওয়াগন ও ফেরারি সহ 5টি গাড়ি জব্দ করা হয়েছে। পাওয়া গেছে নানা ধরনের মাদক, অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রাও। আটককৃতদের সঙ্গে সম্প্রতি গ্রেফতার হওয়া পিয়াসা ও মৌয়ের সম্পৃক্ততা রয়েছে বলে জানায় র্যাব। মিশু হাসান এবং জিসানের সম্পর্ক রয়েছে, প্লাস এই জাতীয় যে যাদের কথা আপনারা বলেছেন, এই জাতীয় বিভিন্ন ক্লায়েন্ট সহই তাদের ক্লায়েন্টের সদস্য সংখ্যা আমরা প্রায় 50 অধিক পেয়েছি। ডিজে পার্টির নামে
মাদক সেবন সহ মাদক পরিবহন সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে থাকে। বিভিন্নভাবে যারা পার্টিতে অংশগ্রহণ করে থাকে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। আটক হওয়া মিশু ও জিসান মডেলদের ব্যবহার করে অর্জিত অর্থ দিয়ে অবৈধ খামারের ব্যবসা করতে বলেও জানায় র্যাব। বিভিন্নভাবে অর্জিত অর্থ তারা বিভিন্নভাবে গাড়ির ব্যবসা, আমদানি রপ্তানি ব্যবসা এবং গরুর ফার্মের মাঝে বিভিন্নভাবে নিয়োগ করেছেন এবং এই ব্যবসায় তাদের গ্রুপে যারা অবৈধ সদস্য আছেন তারাও এই ব্যবসার সাথে তারা এই বিনিয়োগ করেছেন। এদিকে ভুক্তভোগীরা জানান পিয়াসার মতো মডেলরা বিভিন্ন জায়গায় মিথ্যা পরিচয় ব্যবহার করে ক্ষমতা প্রদর্শন করত। আর পুলিশ জানায় তাদের সহযোগী আরও রয়েছে যাদের ধরতে অভিযান অব্যাহত আছে। কতগুলি সংঘবদ্ধ চক্র রয়েছে, ব্ল্যাকমেলিং চক্র রয়েছে, সেটা আমরা বের করার চেষ্টা করেছি এবং কারা তাদেরকে প্যাট্রোনাইজ করছেন এবং এই পথে অর্থাৎ এই যে কেউ মাদক সাপ্লাই দিচ্ছেন, কেউ ইয়াবা সাপ্লাই দিচ্ছেন, দিয়ে সেখানে প্রতি রাতে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পার্টি হচ্ছে, এইগুলো আমরা প্রতি দিচ্ছি। ও আমার কিছু না, পেপারে দেখলাম কোন একটা পেপারের কোন নিজেও বলেন পরিচয় আমার নাম বিক্রি করছে এশিয়ান টিভি পরিচালক। আমি পরিচালক চৌধুরীর কথা আমার প্রিয় না, এশিয়ান টিভি মিজানুরের সম্পর্কটা উনি ইউজ করতেছেন। এ ধরনের মডেল ও তাদের সহযোগীদের থেকে বাঁচতে জনসাধারণকে আরও সচেতন হবার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার করোনা প্রসঙ্গ। করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল পুরো দেশ। কোনো কিছুতেই কমছে না মৃত্যু ও সংক্রমণের হার। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 241 জন। সবচেয়ে বেশি ঢাকায় প্রাণহানি 93 জনের। এরপরেই চট্টগ্রামে 68 জনের মৃত্যু হয়েছে। অক্সিজেন, শয্যা আর আইসিইউ সংকটে অসহায় রোগী ও তাদের স্বজনরা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার ভয়াবহতায় বিপর্যস্ত সারা দেশ। দুর্বিষহ দিন কাটছে রোগী ও স্বজনদের। আক্রান্তদের বাঁচাতে সবাই ছুটছেন হাসপাতালে। অক্সিজেন, শয্যা, কেউ আবার আইসিইউ সংকটে অসহায়। কিছুই না পেয়ে হাহাকার আর কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। করোনায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ঢাকা বিভাগে। মঙ্গলবার 73 জনের মৃত্যু হলেও একদিনের ব্যবধানে 20 জন বেড়ে সেই সংখ্যা 93। করোনার ছবলে চট্টগ্রাম বিভাগে 68 জন মারা গেছেন। শনাক্তের হার প্রায় 33%। 55,000 টাকা আনছি, 55,000 টাকাতে আমার 300 টাকা আছে। এখন আমি কিভাবে বাইরে হাসপাতালে নিয়ে যাব? তৃতীয় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে 36 জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় 7, কুষ্টিয়ায় 6 এবং যশোর ও খুলনায় 5 জন করে। 24 ঘন্টায় রংপুর বিভাগে করোনায় মারা গেছেন 15 জন। এদের মধ্যে দিনাজপুর ও রংপুরের 4 জন করে। শনাক্তের হার 32%। রাজশাহী বিভাগে 12 জন মারা গেছেন। তাদের মধ্যে পাবনার 3 এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জের 2 জন করে। বর্তমানে অবস্থা খুব খারাপ, যেটা চিকিৎসা করছে ডাক্তার খেদমত করছে, রোগের অবস্থা ভালো না। এই সাপোর্টটা আমরা এখান থেকে খুব ভালো পাচ্ছি, যে অক্সিজেনটা আমরা কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স পাচ্ছি। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 7 জন। এদের মধ্যে ময়মনসিংহ জেলার 5 জন ও নেত্রকোনার 2 জন। শনাক্তের হার 25.36%। যে পরিমাণ রোগী আসতেছে, সিলিন্ডার তারা পাচ্ছে না। বরিশাল ও সিলেট বিভাগে 24 ঘন্টায় মারা গেছেন 5 জন করে। 2 বিভাগেরই শনাক্তের হার প্রায় 40%। অক্সিজেন লাগে 1 থেকে 150, কিন্তু অক্সিজেন আসে 60, 70, 80টা। এখানে বসে থাকে একটা লোক কখন মারা যাবে, মারা গেলে ওই সিটটা আরেকজনে পাবে। আহসানুল করিম, সময় সংবাদ। কুমিল্লায় করোনা মহামারীতে অক্সিজেন সরবরাহ নিয়ে নানা অভিযোগ। উচ্চ মূল্যে সিলিন্ডার বিক্রি, রিফিল করতে দ্বিগুণ টাকা এবং সিলিন্ডার পেতে দেরি, এমন অভিযোগ নিত্যদিনের। সবচেয়ে ভয়াবহ অভিযোগ, মেডিকেল অক্সিজেনের সিলিন্ডারে বিক্রি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, যা ব্যবহার নিষিদ্ধ। সিভিল সার্জনের দাবি, এমন অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। কুমিল্লা থেকে বাহার রায়হানের তথ্যচিত্রে রিপোর্ট। কুমিল্লায় করোনার উচ্চ সংক্রমণে হাসপাতালে শয্যা পাওয়া নিয়ে চলছে হাহাকার। শয্যা না পেয়ে হাসপাতাল চত্বরেই সিলিন্ডার অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্স ও সিএনজিতে রেখেই চলছে জীবন বাঁচানোর লড়াই। তাই আক্রান্ত স্বজনের জীবন বাঁচাতে যে যেভাবে পারছেন কিনছেন অক্সিজেন ও সিলিন্ডার। চড়া দামে সিলিন্ডার আর দ্বিগুণ দামে রিফিল করতে হচ্ছে। আমরা যে ওনারা একটু অক্সিজেন দিয়ে দেখি কি অবস্থা, ওনারা আমাদেরকে ভিতরে অ্যালাউ করছে না। অক্সিজেনের ব্যবস্থা করতেছেন, আমরা বলতেছি নিয়ে আপনারা বেডে শোয়ান, কোনো নিচে শোয়ান, তাও দিতেছে না। এদিকে মেডিকেল অক্সিজেনের বদলে সিলিন্ডারে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন রিফিল করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী আওয়ামী লীগ নেতার। অনেক অসাধু ব্যবসায়ী
করোনা মহামারীর সুযোগে অনৈতিক কাজ করছেন বলে জানান অক্সিজেন ব্যবসায়ীরাও। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটা ব্যবহার হয় রড কাটায়, রড গলায়। এই অক্সিজেনটাও দিয়েও মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা অন্যায়। প্রশাসনের কাছে দাবি যে এগুলা সঠিকভাবে তারা নিরূপণ করা উচিত। কালোবাজারি ব্যবসায়ীরা ইন্ডাস্ট্রিয়াল শিপইয়ার্ড থেকে এনে এগুলো মার্কেটে ছাড়তেছে এবং আপনার অজৈব অক্সিজেন পুড়িয়া বিক্রি করতেছে। চিকিৎসা কাজে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন কোনোভাবেই ব্যবহার করা যাবে না জানিয়ে সিভিল সার্জন বলেন, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। ইতিমধ্যে আমাদের কাছে একটা অভিযোগ ছিল, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে যদি আমরা অভিযোগ পাই, ওই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন মাধ্যমে অভিযোগ পেয়ে কুমিল্লার অক্সিজেন দোকানগুলোতে পর্যবেক্ষণে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অক্সিজেন ব্যবসায়ীদের কোনো অনৈতিক পন্থা অবলম্বন না করার জন্য সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সময় সংবাদ, কুমিল্লা। 11ই আগস্ট থেকে টিকা নেয়া ছাড়া বাইরে বের না হওয়া সংক্রান্ত বক্তব্য একদিন পর প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সচিবালয়ে আলাদা এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, মঙ্গলবারের সভায় এ বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেশে প্রতিদিন 200-র বেশি মানুষ মারা যাচ্ছেন করোনায়। এ অবস্থায় 5ই আগস্ট পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধের ভবিষ্যৎ কি তা ঠিক করতে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সেখানে সভাপতির বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবে না। 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ। স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এই বক্তব্য রাখলেও তখন আপত্তি জানাননি তিনি। এই সময়ের মধ্যে দেশের 18 ঊর্ধ্ব নাগরিকদের টিকার আওতায় না এনে মন্ত্রীর এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়। পরে মধ্যরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের বক্তব্য তাদের নয়, কোথাও এমন প্রস্তাবনাও জানায়নি তারা। মঙ্গলবার দুপুরে তাই নিজের বক্তব্য প্রত্যাহার করে নিতে বাধ্য হন মুক্তিযুদ্ধ মন্ত্রী। যেহেতু 11 তারিখে সমস্ত লোককে টিকা দেওয়া সম্ভব নয়, কাজে টিকা না দিয়ে আসতে পারবে না, এটাও ইম্পোজ করা যায় না। সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সিদ্ধান্ত প্রত্যাহারের কথা বললেও মঙ্গলবারের এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়া তথ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে। 11ই আগস্টের মধ্যে দেশের 18 ঊর্ধ্ব নাগরিকদের ভ্যাকসিনের ব্যবস্থা না করে কোনোভাবে তাদের বাইরে যেতে না দেওয়ার ঘোষণা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 7 আগস্ট থেকে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনতে সব প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 18 ঊর্ধ্ব যাদের জাতীয় পরিচয়পত্র নেই, ক্যাম্পেইনের সময় তাদের তথ্য রেখে দেওয়া হবে। তবে ক্যাম্পেইনের সময় অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের আনা হচ্ছে না টিকার আওতায়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, নীতি নির্ধারণী কিছু সিদ্ধান্ত নেওয়ার পর শিগগিরই তাদের টিকা দেওয়া হবে। আর মাত্র 2 দিন বাকি, এরপরই শুরু হচ্ছে মহাযজ্ঞ। লক্ষ্য শনিবার থেকে 6 দিনে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনা। সে হিসেবে ইউনিয়ন পর্যায়ে 3টি, পৌরসভায় প্রতি ওয়ার্ডে 1টি, সিটি কর্পোরেশনে প্রতি ওয়ার্ডে থাকবে 3টি করে বুথ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, 18 বছরের বেশি ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও তাদের তথ্য রেখে টিকা দেওয়া হবে। তবে একই সঙ্গে দ্রুত জাতীয় পরিচয়পত্র নেওয়ারও পরামর্শ দেওয়া হয়। এক্সেল শিটে তাদেরকে যুক্ত করে সেভাবে টিকা দেওয়ার জন্য যারা এনআইডি নেই, তবে এনআইডি যাদের নেই তাদেরকে আহ্বান করা হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন অফিসের সাথে যোগাযোগ করেছিলাম। ওখানকার যিনি মহাপরিচালক উনি বলেছেন যে ওনারা এনআইডি দেওয়ার জন্য রেডি। যারা অ্যাপ্লাই করে তারা এখন এই মুহূর্তে ঝামেলা ছাড়া দ্রুততম সময় পেয়ে যাবে। এদিকে বিভিন্ন দেশের তথ্য উপাত্ত গবেষণা পর্যালোচনার পর অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের টিকার আওতায় আনার ব্যাপারে মিলেছে জাতীয় পরামর্শক কমিটির সায়ু। এবার পালা সিদ্ধান্ত কার্যকরের। আমরা টোটালটা একটা হিসাব করব, তারপরে তাদের জন্য কোন টিকাটা ভালো হতে পারে, বা এটাও একটা ভাববার বিষয় আছে যে আমরা কোনটা দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব। আর্লিয়েস্ট পসিবল টাইম, যত দ্রুত করা যায়। আমরা 7 তারিখেই শুরু করব এই কথা বলছি না। এছাড়া নিবন্ধনের পর SMS পেতে দেরি হওয়ার বিষয়টি সুরাহা করতে আইসিটি বিভাগের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর যোগাযোগ করেছে বলেও জানান মহাপরিচালক। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের আরও একটি চালান নড়াইলে পৌঁছেছে। আগামী 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদানের অংশ হিসেবে 8,000 ডোজের এই চালান পাঠানো হয়। বুধবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার সৈয়দ শফিক কামাল ভ্যাকসিনের এই চালান বুঝে নেন। পরে গণটিকাদানের সদর উপজেলায় 5,400, পৌরসভায় 1,000 ও কালিয়া ও লোহাগড়ায় 4,800 ডোজ করে ভ্যাকসিন সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভার স্বাস্থ্য বিভাগে পাঠানো হয়। এদিকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে জেলার যে 7,000 জন বাকি ছিল তাদের মাঝেও খুব দ্রুতই টিকাদান শুরু হবে। এ পর্যন্ত 2 চালানে 62,000 অ্যাস্ট্রাজেনেকা ও 40,800 ডোজ সিনোভ্যাক ভ্যাকসিন জেলায় আসলো। এবার ডেঙ্গু পরিস্থিতির খবর। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। চিকিৎসকরা বলছেন প্রথম দিকে দক্ষিণ সিটির রোগী বেশি আসলেও বর্তমানে ঢাকার সব জায়গা থেকেই রোগী পাচ্ছেন তারা। এবারে ডেঙ্গু আক্রান্তদের জটিলতা বেশি থাকায় সেরে উঠতে সময় লাগছে বেশি। এদিকে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাসপাতালের বিছানাতেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছেন আলামিন খান। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 3য় বর্ষের শিক্ষার্থী থাকেন মালিবাগ এলাকায়। জ্বরের 3য় দিন শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি হন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে। আমার প্লেটলেট ছিল আপনার 1,70,000। তারপরেও আমি ছিলাম বাসায়, কিন্তু যখন আমার ব্লাড যাচ্ছিল তখন আমি হসপিটালে আসছি। একই হাসপাতালে ভর্তি 5ম শ্রেণীর শিক্ষার্থী আফনান সামি। মা ফাতেমা বিনতে সিরাজ নিজেই একজন চিকিৎসক হওয়ায় পরিস্থিতি সামলে নিতে পারছেন অনেকের তুলনায় সহজেই। অনেক জ্বর ছিল, আমি উঠে বসতে সমস্যা হতো। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের ডেঙ্গু ইউনিটের এই ওয়ার্ডটিতে ভর্তি রোগীর সংখ্যা 9 জন, যাদের প্রত্যেকেই দক্ষিণ সিটির বাসিন্দা। আমাদের বাসার ভিতরে কোনো টপও নাই, যেরকম যে মাস্টার থাকবে না, বাইরের সিস্টেমটা তো আর আমরা মেনটেন করতে পারবো না। পুরান ঢাকা আসলে রাস্তাঘাট, ড্রেন সবসময় সব ভর্তি থাকে, ময়লা আবর্জনা পরিপূর্ণ থাকে। তবে চিকিৎসকরা বলছেন প্রথম দিকে দক্ষিণ সিটির রোগী বেশি আসলেও বর্তমানে ঢাকার সব জায়গা থেকেই রোগী পাচ্ছেন তারা। তবে কোনো কোনো ক্ষেত্রে রোগীর সেরে উঠতে লাগছে 1 সপ্তাহেরও বেশি সময়। 2-3 মাস আগে যাত্রাবাড়ি, ছায়াদাবাদের ওইদিকে রোগীগুলো বেশি আসতেছে। এখন কিন্তু পুরো ঢাকা শহর থেকেই প্রায় সব জায়গা থেকে রোগীগুলো আসতেছে। এদিকে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বুধবার সকালে উত্তর সিটির মেয়র রাজধানীর ভাটারা এলাকায় এবং দক্ষিণের মেয়র খিলগাঁও, মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনে এসে দেখলাম এই কলোনিতে এখানে লার্ভা পাওয়া গেছে। তো এটা আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক। আমরা যদি নিজেদের এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে অত্যন্ত দুরূহ। তারপরেও আমরা কাজ করে চলেছি। এখানে কিন্তু সুন্দর একটা পরিবেশ, এখানে তারা ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছেন, তারা এটা পরিষ্কার করছে। এই যে অ্যাওয়ারনেস বিল্ড আপ, এতেই কিন্তু আমরা ডেঙ্গুর মোকাবেলা করতে পারবো। করোনা মহামারীর মাঝে মরার উপর খাড়ার ঘা হিসেবে ডেঙ্গু হাজির হওয়ায় 2টি রোগ থেকে মুক্তি পেতে জনগণের সহযোগিতা ও সচেতনতার উপর জোর দিচ্ছে নগর কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। নগরী জুড়ে পাওয়া গেছে এডিস ও ম্যালেরিয়ার জন্য দায়ী এনোফিলিস মশার লার্ভা। মশার উৎপাত বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এই অবস্থায় দেরিতে হলেও বুধবার থেকে নগরীতে মাসব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। করোনা সংক্রমণের মধ্যেই চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। সিভিল সার্জন অফিসের তথ্য জানিয়েছেন এখন পর্যন্ত 7 জন আক্রান্ত হয়েছে, মারা গেছেন 2 জন। চট্টগ্রামে মশা নিধনে নগরীর 41টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করা হতো। ওষুধ মারা হলেও কোনোভাবেই মশার উৎপাত কমছিল না। এ নিয়ে জনমনে ওঠে নানা প্রশ্ন। কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষককে দায়িত্ব দেন সিটি মেয়র। বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত লার্ভাগুলো পূর্ণাঙ্গ মশায় রূপান্তর করে লার্ভিসাইড, এলডিও ও ফগার মেশিনের মাধ্যমে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয়। তবে ফগার মেশিনের মাধ্যমে ছিটানো ওষুধের কার্যকারিতা নেই বলে জানান গবেষক দলের প্রধান। ফগার মেশিন না গিয়ে স্প্রেতে যেতে হবে, এই গবেষণায় আমরা যেটা দেখতে পাচ্ছি। পাশাপাশি হয়তো আপনার কীটনাশকেরও পরিবর্তন আসতে পারে। দিন দিন মশার উৎপাত বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষজন। মশার জন্য আমরা সন্ধ্যার পরে ঘরেও থাকতে পারি না, বাইরেও থাকতে, এখানে বসলে মশাকে আমরা দাঁড়াইলে মশাকে আমরা না ওষুধ মারেনি, তো এখনো পর্যন্ত ওষুধও মারেনি, কেউ
এসে দেখে এখানে। এদিকে অনেকটা দেরিতে হলেও ডেঙ্গু চিকনগুনিয়া প্রতিরোধে শুরু হয়েছে সিটি কর্পোরেশনের মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম। বুধবার সকালে 16 শহর এলাকা থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র। পাওয়ার স্প্রে, হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড ওষুধ ছিটানো হচ্ছে। প্রতিদিন 4টি করে নগরীর 41টি ওয়ার্ডে মাসব্যাপী এই কার্যক্রম চলবে। যারা নিজের বাড়ির আঙ্গিনা ফুলের টব পরিষ্কার রাখবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সিটি মেয়র। আমাদের যে ভলান্টিয়ার আছে তারা রিপোর্ট করবে, ওই ঘরে বলার পরেও তারা কিন্তু সচেতন হচ্ছে না। আমরা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ম্যাজিস্ট্রেট গিয়ে ওদেরকে আইনগত ব্যবস্থা করবে, জরিমানা করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশক নিধন ক্রাশ প্রোগ্রামে প্রতিদিন 150-এর বেশি কর্মী অংশ নিবে। নগরীর 4টা এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। একজন ভালো ছাত্র, ক্রীড়া সংগঠক, নাট্যকর্মী, তিনি আবার রাজনীতিবিদ ও তরুণ মুক্তিযোদ্ধা, এমন নানা বিশেষণে বিশেষায়িত এক ক্ষরজন্মা পুরুষের জন্মদিবস আজ। বেঁচে থাকলে তার বয়স হতো 72 বছর। বলছি জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের কথা। অসীম প্রাণ প্রাচুর্যে ভরা প্রতিভাধর এই মানুষটিকে মাত্র 26 বছরেই নিঃশেষ করে দেয়া হয় ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ডে। তার সতীর্থদের দাবি, শেখ কামালের সততা ও মানবিকতা থেকে বর্তমান প্রজন্মের শেখার আছে অনেক কিছুই। দেবাশিস রায়ের রিপোর্ট। 1949 সাল, দেশভাগের পর তখন মাতৃভাষা প্রতিষ্ঠার সময়। সে বছর আগস্ট মাসের 5 তারিখ টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন জ্যোতির্ময় শিশু শেখ কামাল। জন্মের পর আর 10টা শিশুর মতো বাবার সান্নিধ্য সেভাবে পাননি কামাল। বাবা শেখ মুজিব মন্ত্রী হবার পর 50-এর দশকে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। দুরন্ত কামাল সেগুন বাগিচায় ডনস কিন্ডারগার্টেন, এরপর শাহিন স্কুল ও ঢাকা কলেজ হয়ে 1969 সালে পা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হবার পর থেকেই একের পর এক প্রতিভার উন্মেষ ঘটতে থাকে তার। স্মৃতিচারণে সেই কথাগুলোই জানালেন তার এই সতীর্থ। শেখ কামাল চমৎকার স্লোগান দিত, একটা সহজাত স্বভাবজাত, মানে বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র হিসেবে এরকম অর্গানাইজার হয় না, কিন্তু কোনো নেতৃত্ব নিতেন না। কামাল সম্ভবত 68 বা 69-এ সেতার বাদনে প্রথম স্থান পেয়েছিল, ফার্স্ট হয়েছিল। কামাল ছিল মাল্টি ট্যালেন্টেড। বঙ্গবন্ধুর পুত্রের কাছ থেকে এই আমাদের দেশের যুব সমাজ অনেক কিছু পেত। সমাজ হিতৈষী কামাল ছাত্রাবস্থায় 71-এর মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দুর্দমনীয় সাহসে। ভারতের মূর্তি ক্যাম্পে সেবার 61 জনকে বাছাই করা হয়েছিল প্রশিক্ষণের জন্য। শেখ কামাল তাদেরই একজন হয়ে পরিবার ছেড়ে সেনাবাহিনীর প্রথম ব্যাচের ওয়ার কোর্স সফলতার সাথে সম্পন্ন করেছিলেন। নির্ভীক কামালের যুদ্ধ জীবনের কিছু অংশ জানালেন তারই সহযোদ্ধা। তাকে ক্লাসে কখনো অমনোযোগী হতে দেখিনি, খুব মনোযোগ সহকারে ফায়ারিং করতাম। শেখ কামাল কোনোদিন কোনো বাড়তি সুবিধা নেয়নি। তার পিতার নাম ব্যবহার করে, তার পিতার অফিসের নাম ব্যবহার করে, হয়তো শেখ কামালকে ব্যবহার করে তার অন্য কোনো বন্ধুবান্ধব উপকৃত হয়েছে। যুদ্ধ শেষে তিনি দেশে ফেরেন এবং ক্যাপ্টেন পদোন্নতি পাবার পরেও সেনাবাহিনী ছেড়ে আবার শুরু করেন পড়াশোনা। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রীড়া চক্রের মতো ঐতিহাসিক প্রতিষ্ঠান। শুধু তাই নয়, নিপুণ হাতে তিনি সেতারেও সুর বাঁধতেন সাধকের মতো। তার বন্ধু ও সুধীজনদের মতে একজন শেখ কামাল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার মতো করেই হয়তো দেশ সেবার পাশাপাশি তিনি মানবিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও প্রশংসনীয় ভূমিকা রাখতে পারতেন গণমানুষের কল্যাণে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিভিন্ন স্থানে পাচার হয়ে বন্দিদশায় দিন গুনছেন প্রায় 10,000 বাংলাদেশি নারী। সীমান্তে পাচারকারীদের অর্ধশত সেফ হোমের সন্ধানও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফেসবুক, টিকটকের মাধ্যমে প্রতারণার নতুন ফাঁদ ফেলছে এসব পাচার চক্র। করোনায় সীমান্তবর্তী এলাকাকেই টার্গেট করছে মানব পাচারকারীরা। এতে আতঙ্ক বিরাজ করছে গ্রামগুলোর মানুষদের মধ্যে। মার্জিয়া মেমু রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। নোয়াপাড়া এই গ্রামটি থেকে মাত্র কয়েকশো গজ দূরেই ভারত সীমান্ত, আর সীমান্তবর্তী এই গ্রামগুলোতেই ডেরা বেঁধেছে পাচারকারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকাতেই অর্ধশত সেফ হোম রয়েছে পাচারকারীদের।
4156 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত স্থল সীমান্ত বিশ্বের পঞ্চম দীর্ঘ ভূমি সীমানার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানব পাচার। সীমান্তবর্তী গ্রামগুলোতে দরিদ্র মানুষকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে ভারতে। করোনায় মানব পাচারকারীদের টার্গেট এখন সীমান্তবর্তী এলাকার কন্যা শিশু, কিশোরী ও তরুণীরা। বউ বাচ্চা সবসময় আতঙ্ক করে আছে, মনে করেন ছেলেবেলে কিডন্যাপ করে নিয়ে যাইতেছে, রাত হলে নিয়ে যায়, আন্ধার হলো বা পাচার করে নিয়ে যাইতে আছে। টাকা পয়সা দিয়া, চাকরি লোভ দিয়া, ফুল আমাইয়া লইয়া সব তারা পাচার করিয়া জায়গা। আমাদের স্কুলের অনেক মেয়েদেরকে নিয়ে গেছে। সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোতে পাচারকারীদের অন্তত 50টি সেফ হোম চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি সেফ হাউজেই এই পাচারিত নারীরা ধর্ষিত হতো, জোর করে মাদকাসক্ত করা হতো। এই বিষয়গুলো তারা গোপনে ভিডিও করত। র্যাব বলছে সীমান্ত পার করে পাচারকারী চক্র প্রথমে ভিকটিমদের কলকাতায় পাঠায়, যেখানকার সেফ হোমে তাদের আটকে রাখা হয় বেশ কয়েকদিন। ভারতের নকল আধার কার্ড তৈরির পর ট্রেনে করে ভিকটিমদের বেঙ্গালুরু ও চেন্নাইয়ে আরেকটি পাচারকারী চক্রের হাতে তুলে দেয়া হয়। ভারতে নারী পাচারে জড়িত দেশের ভেতরে প্রধান 4টি চক্র, যেখানে সক্রিয় 250 সদস্য। যশোর ও সাতক্ষীরা জেলা দিয়ে পাচার হচ্ছে সবচেয়ে বেশি। ভারতীয় পুলিশের কাছ থেকে সহযোগিতার ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বিভিন্ন সময় অভিযানে অনেকে গ্রেফতার হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। গত 10 বছরে ভারতে পাচার হওয়া প্রায় 2000 নারীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ। হঠাৎ সামনে হাজির হয়ে সালাম দেয় একজন। টার্গেট ব্যক্তির সঙ্গে কুশল বিনিময় করতে করতেই চারপাশ থেকে ঘিরে ধরে কয়েকজন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় টাকা পয়সা। ছিনতাইকারী এই চক্রটি সালাম পার্টি নামে পরিচিত। চক্রের 7 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে পুরো রাজধানীতেই রয়েছে তাদের নেটওয়ার্ক। বুলবুল রেজা জানাচ্ছেন বিস্তারিত। রিকশা থেকে নেমে পেছনে থাকা রিকশাটির গতিরোধ, তার সঙ্গে যোগ দেয় আরেকজন। বিদ্যুতের খুঁটির আড়ালে থাকা রিকশার আরোহীর সঙ্গে কথোপকথন। 30 সেকেন্ড পর রিকশাটি চলে যেতে দেখা যায়। 2 আরোহী সহ রং সাইড দিয়ে চলে যায় অন্য রিকশাটিও। গেল 19 জুলাই ব্যবসায়ী সাইফুল ইসলামকে রাজধানীর শান্তিনগর মোড়ে রিকশা থামিয়ে প্রথমে সালাম দিয়ে তার সঙ্গে ভাব জমাতে চায় কয়েকজন। পরে তার গলায় ছুরি ধরে ছিনিয়ে নেয় সঙ্গে থাকা টাকা। হঠাৎ করে আমাকে ফার্স্ট থেকে একটা লোক সালাম দিল, দিয়ে বলতেছে ভাই কেমন আছেন। আমাকে বলতেছে হ্যান্ডশেক করেন। আমি বলতেছি কেন হ্যান্ডশেক করবো, আমি তো আপনাদের চিনি না। ও বলতেছে লাউডলি কথা বলবি না, আমি স্থানীয়, তোর কাছে যা যা আছে সব দিয়ে দে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্ধান পায় এই ঘটনার পেছনে রয়েছে সালাম পার্টির সম্পৃক্ততা। গ্রেফতার করা হয় চক্রের 6 সদস্যকে। রাজধানীর দৈনিক বাংলা মোড়, শান্তিনগর, পল্টন ও মতিঝিলে চক্রটির একাধিক টিমের সন্ধান পেয়েছে পুলিশ। কোনো এলাকায় ছিনতাই করতে তারা টার্গেট ব্যক্তিকে সালাম দিয়ে পথরোধ করে। কুশল বিনিময় করতে গিয়ে দেখানো হয় অস্ত্রের ভয়। পুলিশ বলছে পুরো রাজধানী জুড়ে রয়েছে তাদের নেটওয়ার্ক। সালাম পার্টির সদস্যদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পেয়েছে পুলিশ। তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে ঢাকা এলাকায় তারা এ ধরনের বহু ঘটনা ঘটিয়েছে। এরা বেসিক্যালি এলাকা ভাগ করে নিজেদের মধ্যে সমন্বয় করে এরা এই কাজগুলো করে এবং তাদের মধ্যে আন্তঃসমন্বয় মোটামুটি যে ভালো, এ সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য পেয়েছি। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অনলাইন ও কেবল টিভিতে বিজ্ঞাপন দিয়ে চালানো হতো প্রচারণা। জিনের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানের নামে ফাঁদে ফেলে আদায় করা হতো লাখ লাখ টাকা। এমনই এক চক্রের 3 সদস্যকে রাজধানী থেকে গ্রেফতার করেছে সিআইডি। আমি 2.5 কেজি 3 কেজি সোনা দেব, কিনিতে চাস, তাহলে এখন কি করতে হবে, তোকে কিছু টাকা খরচ করতে হবে, এগুলো পেতে হলে কি করতে হবে, মানে এরকম জিনিস লাগবে। সম্প্রতি এ প্রতারক চক্রের মূল হোতা আলামিনকে ভোলা থেকে গ্রেপ্তার করে সিআইডি। বুধবার ভোরে রাজধানীর ডেমরা থেকে রাসেল ও সোহাগ নামে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। ব্রিফিংয়ে জানানো হয় 2 বছর ধরে প্রতারণা করে আসছিল এই চক্রটি। কথা বলে সেই পরিবার সম্পর্কে একটা ধারণা নিয়ে নেন। 2 থেকে 4 হাজার টাকার মতো তারা একটা ডিমান্ড করেন, যেটা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। আগামী 7 দিনের মধ্যেই তারা সেই উপকরণগুলি ক্রয় করবেন এবং ক্রয়ের মাধ্যমে তার সমাধানের জন্য তারা এখানে ইবাদত করবেন। এই প্রলোভন দেখিয়ে দ্বিতীয় পর্যায়ে আবার কিছু টাকা তারা নেন। এভাবে সপ্তাহব্যাপী, এক সপ্তাহের পর আরেক সপ্তাহ সময় দিতে থাকেন এবং তারা এভাবে প্রতারণা করে অর্থ আদায় করতে থাকেন।
সিআইডি জানায় এদের সঙ্গে যুক্ত বিজ্ঞাপনদাতাদেরও তদন্তের আওতায় আনা হবে। একজন রিসিভ করে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। জীবিত থেকেও কাগজপত্রে মৃত বেঁচে আছেন প্রমাণ করতেই ঝিনাইদহ নির্বাচন অফিসে ভুক্তভোগীর ধর্ণা। টিকার নিবন্ধন করতে গিয়েই বেরিয়ে আসে তথ্য। চাঁপাইনবাবগঞ্জে নৌকায় চড়ে বউ ভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে 16 জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত হয়েছেন অন্তত 15 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন এলাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বিজলি পড়লো, আমি ফের খাড়ো হয়ে আছি। যেটি ভালো আছে সেটি খাড়ো হয়ে আছে, যেটি পড়া সেটি সব দেখছি সেই লক্ষ্যে পড়ে তাকাচ্ছি, তো এদিকে তাকাচ্ছি তাও মানুষ পড়ে, এদিকে তাকাচ্ছি তাও মানুষ পড়ে। আমি বুঝতে পারিনি যে আমার ছেলেও পড়ে গেছে। আমি খাড়ি আছি এখানে, আমার 2 হাতে তাপ লেগে গেল, দেখনু হাত গলা লাড়নু সুধা। আমি ছেলে করে নিয়ে আছি, আর তেমনি সব একবার শটাং হয়ে পড়ে গেল। বজ্রপাতের সময় পাশে দাঁড়িয়ে থাকা ছেলে সজীবের মৃত্যুর বর্ণনা দেন মা মার্জিনা বেগম। ছেলে আর নাতিকে হারিয়ে এখন শোকে পাথর তারা। বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরনারায়ণপুরের একই পরিবারের 7 জন সহ ঘটনাস্থলেই 16 জন মারা যান আর আহত হন অন্তত 15 জন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। 16 জন লোক মৃত অবস্থায় এবং 14-15 জন আহত। তাদেরকে আমরা আমাদের গাড়ি দিয়ে সদর হাসপাতাল চাপায়ে পৌঁছে দিয়েছি। নিহতের স্বজনরা জানান 4 দিন আগে সদর উপজেলার সূর্যনারায়ণপুর জনতা গ্রামের শরীফুল ইসলামের ছেলে মামুনের বিয়ে হয় পদ্মার ওপারে চর নারায়ণপুর নিশিপাড়া গ্রামে। বুধবার সকালে নৌকায় অর্ধশত বরযাত্রী নিয়ে রওনা হন কনেপক্ষের বাড়িতে। নৌকাটি চর নারায়ণপুর ইউনিয়নের তেলিখারি ধুলিউরি ঘাটে পৌঁছালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এরপর বরযাত্রীরা সবাই একটি টিনের ছাউনির নিচে অবস্থান নেন। এ সময় হঠাৎ বজ্রপাতে লণ্ডভণ্ড করে দেয় সবকিছু। মুহূর্তেই বিয়েবাড়ির আনন্দ পরিণত হয় বিষাদে। নানি মারা গেছে, আব্বু মারা গেছে, পড়ার সাথে সাথে স্বামী জামাই এলে সব মারা গেছে। একে একে নিহতদের লাশ যখন আনা হয় বাড়িতে, কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। পুরো গ্রাম জুড়ে নেমে আসে শোকের কালো ছায়া। তবে 2 দিন আগে শ্বশুর বাড়িতে যাওয়ায় মামুন প্রাণে বেঁচে যান। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ওই নৌকার মাঝিও। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নেত্রকোনার হাওরে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলার ডুবিতে 18 জন নিহত হবার 1 বছর পূর্ণ হলেও শাস্তি পায়নি দোষীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দুর্ঘটনায় করা মামলায় ট্রলারের মালিক লাহুত মিয়া, চালক আলামিন ও সহযোগী কামরুল ইসলাম গ্রেফতার হলেও আবার জামিনে ছাড়া পান তারা আবারও ফিটনেসবিহীন ট্রলার নিয়ে বহাল তবিয়তে আবার শুরু করেছেন একই ব্যবসা। এ বিষয়ে প্রশাসনের জোরালো হস্তক্ষেপের পাশাপাশি তাদের বিচার দাবি করেন এলাকাবাসী। গত বছরের 5 অগাস্ট মদন উচিতপুরে হাওর ভ্রমণে আসেন ময়মনসিংহ জেলা সদরের 2টি মাদ্রাসার 48 জন ছাত্র ও শিক্ষক। চালক অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঘাট থেকে কিছু দূর যেতেই রাজারিকান্দা এলাকায় নৌকাটি ঢেউ এবং বাতাসের তোড়ে উল্টে তলিয়ে যায়। এ সময় 30 জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও একই পরিবারের 8 জন সহ 18 জন ডুবে মারা যান, যাদের মধ্যে 6 জন শিশু। অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাওয়ার জন্য একটা লঞ্চ ডুবিতে প্রায় 11 জনের প্রাণহানি ঘটে। প্রথমটি সঠিক তদন্ত হতো, তাহলে আবার পুনরায় 1 মাস পরে আমাদের এই ধরনের একটা দুর্ঘটনার শিকার আর আমাদের হতে হতো না। নৌ চলাচল যারা করেন বা নৌকা চালান যারা, তাদেরকে প্রশিক্ষণের আওতায় এখনো পর্যন্ত কোনো রকম আমরা এরকম কোনো কিছু দেখি নাই। জীবিত থেকেও মৃত তিনি। শুনতে অবাক লাগলেও ঝিনাইদহে এক ব্যবসায়ীর সাথে ঘটেছে এমন ঘটনা। নির্বাচন কমিশনের ডাটাবেজের তথ্যে 3 বছর আগে থেকেই মৃত দেখানো হয় কাঞ্চননগরের SM আনোয়ার হোসেনকে। নিজেকে জীবিত প্রমাণ করতে সশরীরে দাঁড়ে দাঁড়ে ঘুরেও সুরাহা হচ্ছে না। এ কারণে করোনা টিকার নিবন্ধনও করতে পারছেন না তিনি। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ঝিনাইদহ পৌরসভার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা SM আনোয়ার হোসেন, পেশায় ঠিকাদার। মহামারী করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে গিয়ে বিপাকে পড়েন তিনি। বারবার চেষ্টা করেও সুযোগ না পেয়ে তিনি যান জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে। সেখানে গিয়ে জানতে পারেন 3 বছর আগেই মৃতের তালিকায় নাম উঠেছে তার। এরকম আমি মৃত্যু হয়েছে 3 বছর আগে। শুধু আমার কাছেই না, আমি সহ আমার পরিবারের প্রত্যেকটা মানুষ
একটা পেরেশানির ভিতরে আছি। এমনকি আমার যদি এখন মৃত্যু হয়, আমি কোনো ডাক্তারের কাছে বা আমি যদি কোথাও সেবা নেওয়ার জন্য যাই বা কোনো জায়গায় কোনো বড় ডাক্তারের কাছে যাইতে চাই, তাও আমি যেতে পারবো না। নিজেকে জীবিত প্রমাণ করতে ঘুরছেন নির্বাচন কমিশন, কাউন্সিলর কার্যালয় সহ নানা স্থানে। বিভিন্ন জটিলতা তৈরি হওয়ায় দ্রুত এই সমস্যার সমাধান চান স্বজনরা। SM আনোয়ার ভাই টিকা রেজিস্ট্রেশন করতে আসছিল। NID থেকে আপনার তথ্য যাচাই করা সম্ভব হয়নি। নির্বাচন অফিসে গেছে, তার মানে দুনিয়ার ভাষা দিয়ে বের করে দিয়েছে। শুধু বাবার না, আমাদের পুরো ফ্যামিলির উপর এটা একটা অনেক বড় একটা চাপ পড়ছে। সে 2 বছর আগে না 3 বছর আগে বলে মরে গেছে। তার অন্য ভাই মরেছে, কিন্তু সে জীবিত আছে এখনো পর্যন্ত। বিভিন্ন রকমের ব্যাংকের কাজ, তারপরে জন্ম নিবন্ধনের কাজ, তারপরে বিভিন্ন জমি বেচার কাজ, এইসবের কাজ করতে গিয়ে ব্যাহত হচ্ছে। এদিকে তালিকায় এ ধরনের অন্তর্ভুক্তি নিয়ে কোনো সদুত্তর নেই সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। কি কারণে হয়েছে এখন আমরা তো ওটা বলতে পারতেছি না। আমরা ওই আবেদনটা যাচাই বাছাই করে আমরা সংশ্লিষ্ট আমাদের জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাবো। 1968 সালের 4 জানুয়ারি সদরের কাঞ্চননগর গ্রামে জন্মগ্রহণ করেন SM আনোয়ার হোসেন। সময় সংবাদ, ঝিনাইদহ। 2 সপ্তাহের ব্যবধানে নাটোরে কাজি ও থাই জাতের পেয়ারার দাম অর্ধেকে নেমে প্রতি কেজি 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ না ওঠায় লোকসান গুনতে হচ্ছে বাগান মালিকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার গোয়ালদিঘি কৃষ্ণপুর এলাকার পেয়ারা বাগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন, ধন্যবাদ ইমদাদ। যে বিষয়টি বলছিলেন, নাটোরে কিন্তু সব ধরনের পেয়ারার দাম কমে এসেছে। বিশেষ করে দিন দিন পেয়ারা জনপ্রিয় হয়ে উঠলেও এই বর্তমান দামের কারণে কিন্তু বড় ধরনের লোকসান গুনছেন নাটোরের কৃষকরা। প্রায় 3 শতাধিক পেয়ারার বাগান এই নাটোর জেলায় রয়েছে। এই বাগান চাষ করতে গিয়ে বড় ধরনের যে একটা জিনিস আমরা বলতে পারি যে কীটনাশক মুক্ত কিন্তু এই পেয়ারা চাষ করে থাকেন নাটোরের বাগান মালিকরা। এবং এই কীটনাশক মুক্ত চাষ পেয়ারা বলতে যেটি চলতি বছর নাটোর জেলায় 452 হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে এবং এর মধ্যে 8,000 মেট্রিক টন পেয়ারা ইতিমধ্যে উৎপাদন হয়েছে বলে স্থানীয় কৃষি বিভাগ যেটি জানিয়েছে। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলাতেই উৎপাদন হয়েছে 200 হেক্টর জমিতে পেয়ারা এবং উৎপাদন হয়েছে 3,500 মেট্রিক টন পেয়ারা। তো পেয়ারার বিষয় যেটি লোকসান গুনছেন বলে দাবি করছেন বাগান মালিকরা, সেই বিষয়ে জানতে আমরা এখানকার বাগান মালিক রয়েছেন, তার সঙ্গে আমরা জানতে চাচ্ছি যে লোকসান কেন গুনছেন আপনারা। ধন্যবাদ। আসলে আমার পেয়ারা প্রথম কৃষক হিসেবে 16 বছরের অভিজ্ঞতা, এটা তিক্ত অভিজ্ঞতা যে এবছর জানেন না যে থাই 12 মাসিটা পেয়ারা, আর এবারে পেয়ারার যে বাজার মূল্য 11 টাকা থেকে শুরু করে আজকের বাজার ধরেন সর্বোচ্চ 24 টাকা। তাতে আমাদের 1 কেজি পেয়ারাতে 10 থেকে 20 টাকা পার কেজিতে লস। আপনি বলেছেন ভালো কথা যে অর্গানিক মানে বিষমুক্ত পেয়ারা। আর এটার এসে অনেকগুলো কারণ রয়েছে, যেমন ফুটপাতে হকারদের তুলে দেওয়া হয়েছে, বাইরে থেকে মানে যারা পাইকার মানে ক্রেতা তারা কিন্তু আসতে পারছে না, আমরা পরিবহনে করে কোথাও পাঠাতে পারছি না ব্যাপকভাবে। এবং সর্বোপরি আমাদের যে পেয়ারার যে বাজার, এবার যদি চলতে থাকে তাহলে আমাদের আগামীতে যে পেয়ারার ডিমান্ড রয়েছে পুরো বাংলাদেশে, যে আমরা এটা কিন্তু ফুলফিল করতে পারবো না এবং পেয়ারা চাষ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এই পেয়ারাটা আপনারা জানেন যে অত্যন্ত সুমিষ্ট এবং পুষ্টিকর একটা ফল, এবং এই পেয়ারাটা মানে খুবই জনপ্রিয় পুরো বাংলাদেশে। আজ ধরেন যেখানে 100টা হকার ছিল সেখানে হকারটা কমে গেছে, হয়ে গেছে 100টা প্রায় 92% হকার আর মার্কেটে নেই। এবং যারা 2 মণ পেয়ারা ধরেন মার্কেটে বিক্রি করতো, তারা এখন কিনতেছে 10 কেজি থেকে 8 কেজি পেয়ারা কিনে তারা করছে, যে কারণে কিন্তু পেয়ারার বাজারটা পড়ে গিয়েছে। ধন্যবাদ। যে বিষয়ে ইমদাদ শুনছিলেন বাগান মালিকের কথা, নাটোরের এই বিশেষ করে থাই বাগানে এটি আমরা দেখছি প্রতি কেজি উপরে কিন্তু পেয়ারাগুলো রয়েছে। এবং এই পেয়ারাটার যেটি আমি সকালে কথা বলেছি, বাজারগুলো থেকে শহরের 2টি বাজার রয়েছে, স্টেশন বাজার এবং চক বৈদ্যনাথ বাজার। এই 2টি বাজারে পেয়ারা পাইকারি বিক্রি হয়। সেই বাজারগুলোতে কথা বলে আড়তদার এবং ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন, বিশেষ করে চলমান লকডাউনের কারণে দূর দূরান্তের জেলাগুলো থেকে যে পেয়ারা কিনতে আসেন ক্রেতারা, সেই ক্রেতারা কিন্তু আসতে পারছেন না। এই ক্রেতারা আসতে না পারার কারণে কিন্তু এই দাম নেই বলে দাবি করছেন সেই আড়তদার এবং আসা ক্রেতারা। তবে কৃষি বিভাগের সাথে আমি কথা বলেছি, কৃষি বিভাগ যেটি বলছে যে বর্তমান সময় কিন্তু চলমান সময় কিন্তু এখনো আম বাজারের থেকে উঠে যায়নি। আম পাশাপাশি জাম এবং বিভিন্ন ধরনের বর্ষাকালীন যে
ফলগুলো উঠেছে, এই ফলগুলোর কারণে কিন্তু দাম পাচ্ছে না বলে যে কৃষি বিভাগ যেটি দাবি করেছেন। তবে বর্তমান যে দাম যদি এই কমের মধ্যে থাকে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে এই পেয়ারা চাষে আগ্রহ হারাবেন বলে কৃষি বিভাগ এবং এই বাগান মালিকরা যেটি দাবি করেছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে এই নাটোরের এই পেয়ারাগুলো গাছগুলো প্রতি বছর প্রায় 20 থেকে 25 কেজির উপরে এই বর্ষাকালেই গাছ থেকে উঠতে থাকে। 20 থেকে 25 কেজি পেয়ারা প্রতি গাছ থেকে শুধু এই বর্ষা মৌসুমে পেয়ারা উঠে থাকে। এছাড়া অন্য সময় যে সময়গুলো রয়েছে এই সময়গুলো থেকে যে আসে সেই 10 থেকে 15 কেজি আরো অন্য বছরগুলোতে পায় এবং প্রতিটি গাছ 3 থেকে 3.5 বছর পেয়ারা উত্তোলন করতে পারেন বলে বাগান মেলারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পেয়ারার সর্বশেষ ইমদাদ। নাটোর থেকে পেয়ারার বাজার সম্পর্কে পেয়ারা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। কঠোর বিধিনিষেধে দীর্ঘদিন হাট বাজার বন্ধ থাকায় উৎপাদিত শাড়ি বিক্রি করতে না পারায় বিপাকে সিরাজগঞ্জের তাঁত মালিকরা। আর রং সুতা সহ সরঞ্জামের মূল্য বৃদ্ধিতে অনেক তাঁতই বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছেন তাঁত কারখানা। এতে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। তবে ব্যবসায়ী নেতারা বলছেন তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার জন্য কাজ করছেন তারা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডু রিপোর্ট। সিরাজগঞ্জের সদর উপজেলার তাঁতপল্লী হিসেবে খ্যাত বাওয়েতারা গ্রামের তাঁত ব্যবসায়ী আশরাফুল ইসলাম একসময় তার 15টি তাঁতে কাজ করত 25 জন শ্রমিক। কিন্তু লকডাউনে দীর্ঘদিন জেলার হাট বাজারগুলো বন্ধ থাকায় উৎপাদিত শাড়ি বিক্রি করতে পারেননি তিনি। বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছেন তাঁত কারখানা। জীবিকার তাগিদে তাঁত ঘরে গড়ে তুলেছেন ছোট মুদি দোকান। 60 থেকে 70 টাকা পিসে লস দিয়ে কাপড় বিক্রি করে আমি চালান পাতি সব ফুরায় নিলাম। আমার কর্মস্থান বন্ধ হয়ে গেল, শ্রমিকের কর্মস্থান বন্ধ হয়ে গেল। তখন আমি নিরুপায় হয়ে এই ছোট্ট একটা মনে হয় দোকান দিয়ে খুলে নিছি। আশরাফুলের মতো একই অবস্থা জেলার বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর ও উল্লাপাড়া তাঁতপল্লীর অনেক ব্যবসায়ীর। আর যে কয়েকটি তাঁত কারখানা চালু আছে সেগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে উৎপাদন কার্যক্রম চালু রেখেছেন গুটি কয়েক তাঁত মালিক। 8000 সব বন্ধ করে ছেড়ে দেওয়া বসে রয়েছে। সুতার দাম বেশি, কাপড়ের দাম একবারই নাই। তা আমরা বৈশাখ খাতি চালানপাতি একবারই শেষ। সেই সাথে দফায় দফায় সুতার রং সহ সরঞ্জামের দাম বৃদ্ধিতে লোকসান গুনতে হচ্ছে তাঁত মালিকদের। অনেক মালিক বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছেন কারখানা। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। সুতার দাম বাড়ছে, আমরা আঙ্গুর কাজ দিতে পারছি না। নজ দেখে ব্যবসা করলে কি আমাদের কাম দিব। খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। জেলার তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রণোদনা সহ সরকারি পৃষ্ঠপোষকতার জন্য কাজ করছেন বলে জানান জেলার চেম্বার নেতা। মালিকের পাশাপাশি শ্রমিকদেরকে আমরা যাতে আর্থিক সহযোগিতা করতে পারি এই ব্যাপারে চেম্বার আমরা যথেষ্ট উদ্যোগ নিব। জেলায় তাঁত পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ, আর এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 15 লাখ শ্রমিক। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এই বর্ষায় এক অচেনা রূপে সেজেছে পর্বতের নগরী বান্দরবান। প্রতি মুহূর্তে যেন নতুন রূপে ধরা দিচ্ছে এখানকার প্রতিটি পাহাড়ের চূড়া। কখনো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, আবার কখনো নেমে আসছে বৃষ্টির ধারা, আবার কখনো রোদ। বান্দরবানের পাহাড়গুলোকে দুচোখ ভরে উপভোগ করতে সেনাবাহিনী তৈরি করেছে পর্যটন কেন্দ্র তমাতুঙ্গি। শেখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বান্দরবনের সুউচ্চ প্রতিটি পাহাড়ের চূড়ায় এখন ভেসে বেড়ানো মেঘের ভেলা। একটু মেঘ কেটে গেলে চোখের সামনে ভেসে ওঠে পাহাড়গুলো। শুধু যে পাহাড়ের চূড়া বললে অনেকটাই ভুল হবে। এখানকার রাস্তাগুলো কিছুক্ষণ পরপর ঢেকে যাচ্ছে মেঘের চাদরে। তবে দূরত্ব এবং অবস্থানগত কারণে সবগুলো পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করা অনেকটা দুরূহ। কিন্তু সেনাবাহিনীর বুদ্ধিমত্তায় সেই দুরূহ পরিস্থিতি এখন কেটে গেছে বলা চলে। সুউচ্চ পাহাড়ি কন্যা বা তমাতুঙ্গি নামে গড়ে তোলা এই পর্যটন কেন্দ্র থেকে চোখে পড়বে দেশের অন্যতম 3 পর্বত শৃঙ্গ কেওকারডং, তাজিংডং এবং ডিম পাহাড়। এই রাস্তাটা হয়ে গেলে আমাদের না দেখার অনেক দৃশ্য, না দেখার অনেক জায়গা এই রাস্তার সৃষ্টি হওয়ার ফলে আমাদের চোখে নজর আসবে, পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান হবে। আগে হয়তো পায়ে হেঁটে একবার এক একটি পাহাড় দেখতে আসতো পর্যটক কিংবা অভিযাত্রীরা। দুঃখ থেকে যেত বাকি পাহাড়গুলো দেখতে না পারার। কিন্তু সেই কষ্ট মুছে দিতে পারবে এই তমাতুঙ্গি।
আর স্থানীয় বাসিন্দারা সময় গুনছে সুদিন ফেরার। পর্যটক আইলে আর লাভ হবো। আগে তো মনে করো এত চলে, গাড়ি রাস্তা নাই, এখন গাড়ি রাস্তা আছে, দোকানপাট হবে আর ব্যবসা একটু উন্নতি দিকে হবে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচুতে অবস্থান এই তমাতঙ্গীর। শীত মৌসুমকে ধরা হয় বাংলাদেশের পর্যটন মৌসুম, কিন্তু সে ভাবনায় কিছুটা পরিবর্তন আনতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। আর তার অংশ হিসেবে বান্দরবনে গড়ে তোলা হয়েছে তমাতঙ্গী, যেখান থেকে দেখা যায় বাংলাদেশের সর্বোচ্চ 3টি পর্বতশৃঙ্গ। রয়েছে এই বর্ষা মৌসুমে মেঘের খেলা। পর্যটকদের মেঘের খেলা দেখতে হলে অবশ্যই আসতে হবে এই তমাতঙ্গীতে। বান্দরবনের দুর্গম থানসি তমাতঙ্গী থেকে কমল দে, সময় সংবাদ। নোয়াখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, থামছে না মৃত্যুও। সবশেষ পরিস্থিতি জানবো এই মুহূর্তে শহীদ ভুলু স্টেডিয়াম কোভিড ডেডিকেটেড হাসপাতালের সামনে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাব তার কাছে। কামরুল, ধন্যবাদ ইমদাদ। নোয়াখালীতে প্রতিদিন করোনার সামান্য হার বৃদ্ধি পেয়েছে। গত 1 মাসের সংক্রমণ হার বিবেচনা করলে নোয়াখালীতে 30% সংক্রমণ দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় নোয়াখালীতে 7 জন মৃত্যুবরণ করেছে। এখন থেকে 2 ঘন্টার মধ্যে এই কোভিড হাসপাতালে 2 জন মারা গিয়েছে। হ্যালো 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 জি নোয়াখালীতে আজকে 263 জন করোনা আক্রান্ত হয়েছে। এই জেলায় মোট আক্রান্ত হয়েছে 16,804 জন। গত 24 ঘন্টায় এই নোয়াখালী জেলায় 7 জন লোক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এবং নোয়াখালীতে কঠোর লকডাউন চললেও সংক্রমণ কোনোভাবে রোধ করা যাচ্ছে না। যদিও সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য নোয়াখালী জেলা প্রশাসক এবং জেলা স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। নোয়াখালী জেলা প্রশাসক আমাকে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে নোয়াখালী জেলায় সংক্রমণ রোধের জন্য 9টি উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানদেরকে জরিমানা আদায় করছেন। নোয়াখালী জেলার 3 দিন করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী জেলার বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়নে মাইকিং করে জনগণকে সচেতন করার জন্য চেষ্টা করছে। এ ছিল নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম কোভিড হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নোয়াখালীর করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল। দেখছেন ভোরের সময়। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। GP8 ইস্পাত। নারায়ণগঞ্জ বন্দরে 13 বছর পড়ে থাকা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাহাজ MV আকরামকে শিগগিরই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মন্ত্রী। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ বহনের কাজে ব্যবহার করা হয়েছিল জাহাজ MV আকরাম। চাঁদপুরের মুক্তিযোদ্ধারা মাইন বিস্ফোরণ করে জাহাজটি নদীতে ডুবিয়ে দেন। 1980 সালে শিল্প ব্যাংকের মাধ্যমে জাহাজটি টেন্ডারের মাধ্যমে কেনেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জাহাজ ব্যবসায়ী মোক্তার হোসেন সহ বেশ কয়েকজন বিনিয়োগকারী। 2008 সালে জাহাজটি নদী থেকে তোলার পর চাঁদপুরবাসী মানববন্ধন করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই জাহাজটি সংরক্ষণের দাবি জানান।
এবার জাহাজটি সংরক্ষণে এগিয়ে এলো সরকার। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে জাদুঘরের স্থান নির্ধারণের জন্য পরিদর্শনে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ, সংসদ সদস্য শাহজাহান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে সরকার এমভি আকরামকে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী তাদের কি কলঙ্কজনক অধ্যায় ছিল সেগুলো যেন মানুষ জানতে পারে, সেই জন্য আমরা সেগুলো সংরক্ষণ করতে চাই অত্যাধুনিক। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে নৌপরিবহন মন্ত্রণালয়ও সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এমন একটি মিউজিয়াম করতে চান যে মিউজিয়ামটা আগামী 100 বছরেও মুক্তিযুদ্ধের কথা বলবে প্রজন্মের পর প্রজন্ম। নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দা এলাকায় শীতলক্ষা নদীর তীরে দীর্ঘ 13 বছর যাবৎ পড়ে আছে জাহাজটি। এ সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহল জাহাজটির 1/3 কেটে নিয়ে গেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের বরফ। বিজ্ঞানীরা জানান, শুধু গেল সপ্তাহে 22 গিগাটন বরফ গলে গেছে এই অঞ্চলের। শুধু জুন আর জুলাই মাসে এ দ্বীপের 11,000 টন বরফ গলে সমুদ্রে মিশেছে। সেই সাথে রেকর্ড হারে বাড়ছে এই অঞ্চলের তাপমাত্রাও। জলবায়ু পরিবর্তনের প্রভাব পৃথিবীর কোথায় নেই? পৃথিবীর প্রায় সব দেশ ছাপিয়ে পরিবেশ দূষণ আর জলবায়ু পরিবর্তন চলে গেছে পৃথিবীর দুই মেরু অঞ্চল অ্যান্টার্কটিকা আর আর্কটিকে। পৃথিবীর উত্তরের মেরু অঞ্চল আর্কটিকের তাপমাত্রা বাড়ছে, গলছে বরফ। বিজ্ঞানীরা বলছেন, গ্রিনল্যান্ডের বরফ গলে এত পরিমাণ পানি সাগরে মিশেছে যে এই পানি দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পুরোটাই ঢেকে ফেলা যাবে। 1950 সাল থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো একদিনে এত বেশি বরফ হারিয়েছে গ্রিনল্যান্ড। এর আগে 2012 আর 2019 সালে এত বেশি বরফ গলে যায় পৃথিবীর সবচেয়ে বড় এই দ্বীপ থেকে। আর্কটিক অঞ্চলের তাপমাত্রা বাড়ায় হয়েছে এই বিপর্যয়। ভবিষ্যতে এই অঞ্চলের আরও বেশি বরফ গলবে বলেও আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, গেল সপ্তাহে শুধু বুধবার 2200 টন বরফ গলে পানি হয়ে সমুদ্রে মিশে গেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক জানান, যেহেতু উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ড আর আর্কটিক অঞ্চলের উপরিভাগের বরফ গলে যাচ্ছে, বের হয়ে আসছে অন্ধকারে থাকা বরফের স্তর। এই বরফের ঘনত্ব বেশি থাকায় এ স্তর সূর্যের আলো ধরে রেখে পৃথিবীকে আরও উষ্ণ করছে। বিজ্ঞানীদের গবেষণা বলছে, গেল কয়েক দশকে সারা বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত 25% বেড়েছে শুধু গ্রিনল্যান্ড আর পৃথিবীর দক্ষিণ মেরুর বরফ অঞ্চল অ্যান্টার্কটিকা মহাদেশের হিমশৈল গলে। আশঙ্কার বিষয় হলো, পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের তুলনায় আর্কটিক অঞ্চলের তাপমাত্রা দ্রুত বাড়ছে। হিমশৈল মিশে আর্কটিক সাগরের পানির উচ্চতা বাড়াচ্ছে, অথচ এ অঞ্চল বছরের অর্ধেক সময় বরফের অঞ্চল হয়ে থাকার কথা ছিল। গেল সপ্তাহে গ্রিনল্যান্ডের পূর্বাঞ্চলের তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, যা উদ্বেগজনক। চলতি বছরের জুলাই থেকে এখন পর্যন্ত দৈনিক 900 কোটি টন বরফ হারিয়েছে গ্রিনল্যান্ড। গ্রীষ্ম মৌসুমে কখনো এত বরফ গলেনি এই অঞ্চলে, কিন্তু এবছরে মাত্র 2 মাসে 11,000 টন বরফ গলে সমুদ্রে মিশেছে। গ্রিনল্যান্ড আর অ্যান্টার্কটিকায় পৃথিবীর বিশুদ্ধ পানির 99% মজুদ আছে। 1994 সাল থেকে এখন পর্যন্ত এই দুই অঞ্চল 7 ট্রিলিয়ন টন বরফ হারিয়েছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দরিদ্র দেশগুলোতে করোনার টিকা নিশ্চিতে আপাতত বুস্টার ডোজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধনী ও দরিদ্রদের মধ্যে টিকা বৈষম্য কমানোর পাশাপাশি নিজেদের নিরাপত্তার জন্য এটি বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন সংস্থার প্রধান। এদিকে করোনার উৎস অনুসন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ করেছে চীন। করোনায় বিপর্যস্ত বিশ্বের সবগুলো দেশের এখন একটাই লক্ষ্য, সবাইকে টিকাদানের আওতায় আনা। পশ্চিমা দেশগুলো সহ অধিকাংশ দেশ এরই মধ্যে বেশিরভাগ নাগরিককেই করোনার 2 ডোজ টিকা প্রদান সম্পন্ন করেছে। কোনো দেশ তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজের দিকে নজর দিচ্ছে এখন। অথচ আফ্রিকা সহ বিশ্বের অনেক দেশের নাগরিকদের বড় একটি অংশ এখনো ভ্যাকসিনের প্রথম ডোজে নিতে পারেনি। আর এর মধ্য দিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকাদানের ব্যবধান ক্রমেই বাড়ছে। এ অবস্থায় সবার মাঝে টিকা নিশ্চিতে আপাতত বুস্টার ডোজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সুইজারল্যান্ডে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, দরিদ্র দেশগুলো যেন টিকা পায় সেজন্য অন্ততপক্ষে আগামী সেপ্টেম্বর পর্যন্ত করোনা ভাইরাসের টিকার অতিরিক্ত বুস্টার ডোজ প্রয়োগ বন্ধ রাখা উচিত। In late May,
মে মাস পর্যন্ত ধনী দেশগুলোর প্রতি 100 জন মানুষ 50 ডোজ করে টিকা নিয়েছিল। বর্তমানে এই পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। নিম্ন আয়ের দেশগুলোর প্রতি 100 জনের মধ্যে মাত্র 1.5 ডোজ ব্যবহার করতে পেরেছে। এর মূল কারণ ভ্যাকসিনের ঘাটতি। জরুরি ভিত্তিতে দরিদ্র দেশগুলোতে এই টিকা সরবরাহ করা উচিত। ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ থাকলেও অনেক দেশে এই কার্যক্রম শুরু হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্যই সবাইকে টিকাদানের আওতায় আনতে হবে। এদিকে করোনার উৎস অনুসন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ নিয়ে রাজনীতিকরণের অভিযোগ তুলেছে বেইজিং। বিশ্বের 100টি দেশের 300 রাজনৈতিক দল, চিন্তাবিদ ও গবেষকদের একটি যৌথ বিবৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে। এতে বিজ্ঞানসম্মত উপায়ে করোনার উৎস অনুসন্ধানে জোর দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। দেশটির সিভিল এভিয়েশনের এক ঘোষণায় বাংলাদেশ সহ 11টি দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে আরেকটি প্রজ্ঞাপনে শুধুমাত্র 6টি দেশকে ট্রানজিট সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়। এ নিয়ে রেসিডেন্স ভিসাধারীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। গত মঙ্গলবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন এক ঘোষণায় বাংলাদেশ সহ 11টি দেশের সঙ্গে শর্ত সাপেক্ষে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানায়। এতে কিছুটা স্বস্তি ফিরে পান প্রবাসীরা। কিন্তু বুধবার আরেকটি প্রজ্ঞাপনের বরাতে দেশটির প্রভাবশালী গণমাধ্যম খালিজ টাইমস বাংলাদেশ সহ 7টি দেশকে শুধুমাত্র ট্রানজিট সুবিধা দেওয়ার খবর প্রকাশ করলে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রবাসী ও আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে তৈরি হয় অনিশ্চয়তা। বাংলাদেশে যারাই আসে আটকা পড়ে তারা যেন সবাই এই ভ্যাকসিন দিয়ে যেন রেডি থাকে, কারণ কোনো লোক ভ্যাকসিন ছাড়া বাংলাদেশের থেকে আসতে পারবে না। আর ইউনাইটেড আরব আমিরাতে যারাই আছে তারাও যেন ভ্যাকসিন দিয়ে যেন বাংলাদেশে যায়, কারণ বাংলাদেশে ভ্যাকসিন না দিয়ে গেলে দেশের সমস্যা হবে এবং তারা পুনরায় আসতে পারবে না, কারণ ভ্যাকসিন এখন আমাদের সবচেয়ে চালিকা শক্তি হিসাবে নিতে হবে। দ্বিতীয় প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া 11টি দেশের সাথে একটি দেশকে সংযুক্ত করে মোট 6টি করে 12টি দেশকে 2 ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম ক্যাটাগরিতে ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, উগান্ডার যাত্রীদের শর্ত সাপেক্ষে আমিরাতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরিতে আফগানিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম, জাম্বিয়ার যাত্রীদের শুধুমাত্র ট্রানজিট সুবিধার কথা বলা হয়। 11টা দেশের অনুমতি মিলছে, কিন্তু আমরা আশা করব যে যারা বাংলাদেশে এখান থেকে বিভিন্ন ব্যবসায়ী কর্মজীবীরা আটকা পড়ে আছেন এবং যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের জন্য জরুরি ভিত্তিতে প্রথমেই তাদের আসার সুযোগ করে দেন। বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় ও সুন্দর হবে এবং দেশে আটকা পড়া হাজার হাজার প্রবাসীর সমস্যা নিরসন হবে এবং অতি সত্বর তারা নিজ নিজ কর্মস্থলে ফিরে আসতে পারবেন। এই অবস্থায় বাংলাদেশে আটকা পড়া প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাত প্রবেশের পথ সুগম করার জন্য কূটনীতিক মিশনগুলোকে তৎপর হওয়ার আহ্বান জানান প্রবাসীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কুয়েতে বিধি নিষেধ তুলে নেয়ায় ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরছে ব্যবসা বাণিজ্যে। বেচা কেনায় মন্দাভাব কেটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। করোনা পরিস্থিতির উন্নতির কারণে দীর্ঘ 1.5 বছর পর লকডাউনের কবল থেকে রেহাই পেল কুয়েতবাসী। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ায় স্বাভাবিক অবস্থা ফিরছে বাজারগুলোতে। আগের চেয়ে বেড়েছে বেচা কেনাও। ব্যবসায় চাঙ্গা ভাব ফেরায় স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাবো, কুয়েত সরকার যে সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্তটা যাতে মেনে নেয়, যে বিধিনিষেধ দিছে ওইভাবে যাতে আমরা চলতে পারি। সবাইকে আমি অনুরোধ করব কুয়েত সরকার নিয়ম অনুযায়ী যাতে সেই সম্মতভাবে আমরা মানে সামাজিক দূরত্ব বজায় রাখে আমরা যাতে চলতে পারি। লকডাউন উঠে যাওয়াতে আমাদের আলহামদুলিল্লাহ কাস্টমার আগের মতো হচ্ছে ইনশাল্লাহ। আপনাদের সবার আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে কাস্টমার যে আগের মতো হয় সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া কামনা করতেছি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যাতে আমাদের এই করোনাকালীন সময় উত্তোলন করার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দীর্ঘদিন বিধিনিষেধ থাকায় অনেক ব্যবসায়ী শ্রমিকদের বেতন ভাতা ও দোকান ভাড়া পরিশোধ করতে না পেরে ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেশে চলে গেছে।
গেছেন। তবে এখনও যারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান আঁকড়ে আছেন, শিগগিরই তারা করোনার ধকল কাটিয়ে উঠতে পারবেন, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, কুয়েত। রাজধানী লিসবনের কাছাকাছি আর অপার পর্যটনের সম্ভাবনা বিবেচনায় গেল 2 যুগে কাসকাইসে বসবাস বেড়েছে বাংলাদেশিদের। 5 শতাধিক বাংলাদেশিকে নিয়ে গড়ে উঠেছে নক কমিউনিটি। ট্যুরিস্ট শপ বা রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি প্রবাসীরা যুক্ত আছেন বিভিন্ন পেশায়। কাসকাইসের পর্যটন ব্যবসা আর সেখানকার প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি নিয়ে তরিকুল হাসান আশিকের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। অনেকটা ছবির মতো সাজানো গোছানো ছোট শহর কাসকাইস। মাত্র 97 বর্গ কিলোমিটার আয়তনের দৃষ্টিনন্দন এই শহরে বাংলাদেশিদের আগমন আরও প্রায় 2 যুগ আগে। সম্ভাবনা বিবেচনায় বাংলাদেশিরা গড়ে তুলেছেন সুপারমার্কেট, ট্যুরিস্ট শপ কিংবা রেস্তোরাঁর মতো বেশ কিছু ব্যবসায়। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেও রেমিটেন্সের যোগান দিচ্ছেন কাসকাইসের প্রবাসী বাংলাদেশিরা। নিজেদের প্রয়োজনে একটি ইসলামিক সেন্টার বা মসজিদও প্রতিষ্ঠা করেছেন তারা। তবে করোনার ধাক্কায় গেল 1.5 বছরে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন কাসকাইসের বাংলাদেশি ব্যবসায়ীরা। আমরা গত 2টা বছর অনেক কষ্ট করে সাধনা করে সার্ভাইভ করে আমরা টিকে রয়েছি। ব্রিটিশ সহ অন্যান্য রাষ্ট্রের পর্যটকগুলা আসতে শুরু করবে এবং আসলে কিন্তু আমরা কিন্তু আবার ব্যবসা বাণিজ্য আবার পুনরায় কিন্তু আমরা বৃদ্ধি পাবো। করোনায় লোকসানের বোঝা বইতে না পেরে কাসকাইসের অনেক ব্যবসায়ী এর মধ্যে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন, অনেকেই আবার কমিয়ে এনেছেন এর পরিধি। পর্তুগালে বাংলাদেশিদের অগ্রযাত্রার 3 দশকে লিসবনের পর যে শহরগুলোতে বাংলাদেশিরা বেশ ভালো অবস্থান তৈরি করেছেন তার একটি কাসকাইস। তবে এখানে অধিকাংশ বাংলাদেশিরা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে জড়িত থাকায় করোনা মহামারীর ধকলে এখনো ধুঁকছেন তারা। তবে বিধিনিষেধ কিছুটা শিথিল হয়ে আসায় অন্তত গ্রীষ্মের এই শেষ সময়টিতে এসে স্বপ্ন দেখছেন তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, কাসকাইস, পর্তুগাল। আবারও দেশের খবর। নারায়ণগঞ্জের বন্দরে রকমারি সামগ্রীর বিশাল পসরা। কঠোর বিধি নিষেধেও খোলা মাঠে তাঁবু টাঙিয়ে নানা অঞ্চলের শত শত দোকানি বসেন শতাব্দীর প্রাচীন এই হাটে। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল। ইমদাদ, এই নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের বিশাল এলাকার মানুষের এই সাপ্তাহিক হাট হচ্ছে এই সোনাকান্দা হাট, যে হাটটি ঘিরে সপ্তাহ জুড়ে মানুষের পরিকল্পনা থাকে এবং এই হাটে যে গৃহস্থালির যেসব সামগ্রী পাওয়া যায় এটি কিন্তু অন্য হাটে সাধারণত পাওয়া যায় না। সে কারণে এই হাটের কদর অনেক বেশি। আপনারা দেখছেন যে খোলা মাঠের মধ্যে তাঁবু টাঙিয়ে ভোর থেকে কিন্তু এই হাটে পসরা সাজিয়ে বসেছে। কিন্তু সকাল 7টা থেকে হাটের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং সেটি কিন্তু দুপুর 2টা অবধি চলবে এবং শীতলক্ষা নদীর একেবারে লাগ ঘেঁষা এবং দুপাশে কিন্তু ডগ ইয়ার্ড, এর মাঝখানে যে খোলা মাঠ সেখানে কিন্তু শত শত দোকানি বসছেন হাজারো রকমের সামগ্রী নিয়ে এবং এখানে গৃহস্থলী, দা, বটি এবং আদা, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে যত রকমের প্রয়োজনীয় সামগ্রী আছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে এই পসরায় রাখা হয়েছে। আর এছাড়া যে মুদি দোকানিদের যে নানা রকম সামগ্রী, হরেক রকমের বিস্কিট, চানাচুর, মুড়ি, মুড়কি সবই কিন্তু এই হাটে উঠেছে এবং বস্তায় বস্তায় করে মানুষ সেগুলো কিনে নিয়ে যাচ্ছেন এবং এই অঞ্চলের যেসব মুদি দোকানিরা আছেন তারা কিন্তু এই ভোরবেলায় হাট করে তারপর আবার পুরো 7 দিন তারা বেচা কেনা করেন এবং এখান থেকেই পাইকারি দরে অনেকটা সস্তায় কিন্তু তারা কিনে নেন এবং যারা বেকারি ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের কাছেও কিন্তু এই হাটটি হচ্ছে সবচেয়ে জরুরি হাট এবং এই হাটে একে ঘিরেই কিন্তু তারা নানা রকম সামগ্রী তৈরি করে থাকেন এবং কঠোর লকডাউনের মধ্যে কিন্তু এই হাটের প্রয়োজনীয়তার কারণে নানা রকম লোকজন ছুটে এসছেন এবং তারা নৌকায় করে মালামাল এনে হাটে উঠাচ্ছেন, আবার নৌকায় করে মালামাল কিনে গন্তব্যে নিয়ে যাচ্ছেন, আবার সড়ক পথেও কিন্তু এসব মালামাল নেওয়া হচ্ছে এবং এই মাঠ জুড়ে যে এই পসরার পাশাপাশি কিন্তু পাশেই বসে বিশাল কবুতরের হাট, যেটি আরো কিছুক্ষণ পরেই বড় আকারে এই হাটটি শুরু হয়ে যায় এবং সেখানে কিন্তু গৃহস্থরা নানা রকম
সামগ্রী, তাদের যে উৎপাদিত পণ্য এখানে সেগুলো কিন্তু নিয়ে আসেন। আমরা দেখছি যে পেঁয়াজের যে বড় কৃষক তিনি কিন্তু বস্তায় বস্তায় পেঁয়াজ নিয়ে এসছেন, অনেকে আলু নিয়ে এসছেন, আদা নিয়ে এসছেন এবং আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু পান নিয়ে আসা হয়েছে। এই পান পাতাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং এই মাঠ জুড়ে যেই হাট এটি কিন্তু শতাব্দী প্রাচীন এবং এই 100 বছর আগে থেকে কিন্তু প্রতিদিন এই বৃহস্পতিবারে হাটটি জমে থাকে এবং এই বৃহস্পতিবারের হাটটি কিন্তু সাধারণত এই অঞ্চলে আর বৃহস্পতিবারে হাট নেই এবং সে কারণে এই হাট করবার জন্য যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু পরিকল্পনা রাখেন এবং আপনারা দেখছেন যে তাঁবু টাঙানো, এই তাঁবুগুলি কিন্তু একদম কিছুই থাকে না, শুধু মাঠ থাকে খেলার মাঠের মতো এবং তারা কিন্তু ভোর রাতে বা অনেকে আগের রাতে চলে আসেন, এসে কিন্তু তাদের যে সব পণ্য সামগ্রী এই হাটে বেচাকেনা করবেন সেগুলো নিয়ে আসেন এখানে। এবং এই বন্দর উপজেলার যে হাটটি, এই হাট ঘিরে কিন্তু এখন সড়ক হয়ে গেছে। এই হাট থেকে কিন্তু সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়া যাচ্ছে। তবে এখানে তৃতীয় শীতলক্ষ্যা সেতু তৈরি হচ্ছে, এই সেতু হলে কিন্তু নারায়ণগঞ্জ শহরের সঙ্গে সরাসরি যুক্ত হবে। এখন কিন্তু নৌকায় করে খেয়া পার হয়ে নানা বিড়ম্বনার মধ্যে মানুষ আসছেন এবং তা উন্মুখ হয়ে তাকিয়ে আছেন যে শীতলক্ষ্যা সেতু চালু হওয়ার পরে তাদের এই হাটের জৌলুস আরো বেড়ে যাবে বলে তারা জানিয়েছেন। এবং এই হাটে ক্রেতা বিক্রেতারা বলছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় যে এই হাটটি রয়েছে, এই হাটের জৌলুস আরো বেশি ছিল এবং এই জৌলুসকে আরো বাড়ানোর জন্য নানা রকম পরিকল্পনার দাবি জানিয়েছেন। তো কঠোর বিধিনিষেধের মধ্যে কিন্তু উপচে পড়া ভিড় এই হাটে এবং এই হাটের এই ছিল সবশেষ। ইমদাদ। 3 দশক পর আবার শুরু হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। আজীবন সম্মাননা পাচ্ছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন রোমান সানা, বাবিয়া এবং মাহফুজা। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে আছেন 3 জন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্সে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করবেন। ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া পুরস্কারের পর অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার, যা বন্ধ রয়েছে প্রায় 3 দশক। অবশেষে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে পুনরায় চালু হচ্ছে পুরস্কারটি। এরই মধ্যে নির্ধারণ হয়েছে কাদের হাতে উঠবে এবারের পুরস্কার। 7 ক্যাটাগরিতে 11 জনকে দেওয়ার কথা থাকলেও এবার দেয়া হচ্ছে 12 জনকে, যেখানে আজীবন সম্মাননা পাচ্ছেন কাজী সালাউদ্দিন। ক্রীড়াবিদ ক্যাটাগরিতে 43 খেলোয়াড়কে পেছনে ফেলে চূড়ান্ত তালিকায় নাম তুলে নিয়েছেন আর্চারি থেকে রোমান সানা, ভারোত্তোলন থেকে মাবিয়া আক্তার সীমান্ত এবং মাহফুজা খাতুন সাঁতার থেকে। সংগঠক বিভাগে পুরস্কার জিতেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের এবং কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক। উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, দাবারু ফাহাদ রহমান এবং নারী ফুটবলার উন্নতি খাতুন। আর সেরা সংস্থা নির্বাচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান এবং স্পন্সর হিসেবে সেরার পুরস্কার জিতেছে ওয়ালটন। আগে ধারাবাহিকতা না থাকলেও এবার নিয়মিত দেয়া হবে পুরস্কারটি। জাতীয় ক্রীড়া পুরস্কারের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে ক্যাবিনেট অনুমোদন করেছেন। গত প্রায় যে কয়েক বছর ছিল সেটি অনুমোদন করে দিয়েছেন। আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে, ওনার উপস্থিতি সাপেক্ষে আমরা এটি খুব শীঘ্রই এই পুরস্কারটি আমরা করতে পারবো। 30 বছর ধরে হয়নি, এটি যেহেতু শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা এটি ধারাবাহিকতা রাখবো। আমরা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম দিনেই এই অনুষ্ঠানটি, এই পুরস্কারটাও আমরা প্রতি বছর ইনশাআল্লাহ করে যাব। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ক্যাটাগরি 7টি হলেও সামনে আরো বাড়বে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা অবশ্যই জাতীয় ক্রীড়া পুরস্কারের অর্থমূল্যটাও আমরা বৃদ্ধি করার চেষ্টা করব এবং পাশাপাশি শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের পুরস্কারটা অর্থটাও বৃদ্ধি পায়। 11টি পুরস্কার দেওয়ার কথা ছিল, সেখানে কিন্তু 12টি আমরা বৃদ্ধি করেছি। যদি ভবিষ্যতে আমাদের প্রয়োজন হয় যে কোনো ক্যাটাগরিতে আমাদের আরো 2 একজনকে দেওয়া উচিত আমরা মনে করি, তাহলে অবশ্যই সেটা বৃদ্ধি করা যায় আমাদের। তাছাড়া দেশের ক্রীড়াঙ্গনে শেখ কামালের অবদান আরো প্রচার করতে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু আসবেন, তারা ক্যামেরা নিয়ে একটু আসবেন, নাহলে একটু বাঁচাইতে আসবেন।
র্যাবের অভিযানে রাজধানীতে নিজ বাসা থেকে চিত্রনায়িকা পরিমণি আটক, এলএসডি সহ বিপুল মাদক জব্দ। রাজ মাল্টিমিডিয়ার মালিক নজরুলকে 2 সহযোগী সহ বনানী থেকে আটক। করোনায় আরও 241 জনের মৃত্যু, দেশ জুড়ে টিকা দেওয়ার প্রস্তুতি। কুমিল্লায় সিলিন্ডারে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বিক্রির অভিযোগ, চাহিদা বাড়ায় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। এবং রাজধানীতে আবারও বন্ধ গ্যারেজে আগুন, কমলাপুরের বিআরটিসি ও মতিঝিলের পর 13 দিনের ব্যবধানে এবার কাকরাইলে পড়ল 7টি গাড়ি, নাশকতার অভিযোগ, তদন্তে পুলিশ। করোনায় সীমান্ত এলাকা টার্গেট করে বেড়েছে মানব পাচার, ভারতে প্রায় 10,000 বাংলাদেশি নারীর বন্দিজীবন, পাচারকারীদের অর্ধশত সাইফুমের সন্ধান। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।